ডিসেম্বরে যে নির্বাচন হবে না এটা কখনো সরকারের তরফ থেকে বলা হয়নি। আমাদের এবার নেতৃত্ব দিয়েছে ২৪-এর আন্দোলনে তরুণরা, আমাদের ছাত্ররা। দুদক বাংলাদেশের গত ১৫ বছরে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা। একমাত্র বিএনপি বাংলাদেশের জনগণের দল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে মাই টিভি সংলাপে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি দেশের রাজনীতি, অর্থনীতি, দেশ কোন দিকে যাচ্ছে, সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিরোনাম হচ্ছে রাজনীতিতে সন্দেহ সংশয়। আজকে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের সবার পরিচিত মুখ, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী শিরিন সুলতানা, যিনি বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক। শিরিন আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রিয় দর্শক, স্টুডিওতে আমাদের সাথে সহসাই এসে যোগ দিবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। তিনি আসলে আপনাদের তার সাথে কথা বলবো। তার আগে আমরা কথা বলতে চাই শিরিন সুলতানা আপা, আপনার কাছে রাজনীতিতে সন্দেহ সংশয় এ প্রসঙ্গ নিশ্চয়ই আমরা আলোচনা করব। তার আগে আজকে তারুণ্যের সমাবেশ হয়েছে ঢাকাতে, তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ, আপনারা সেটি বলছেন, সেটি নিয়ে একটু প্রসঙ্গে যাই। সেখানে সুস্পষ্টভাবে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অনেকগুলো বিষয় বলেছেন। তার মধ্যে নির্বাচন নিয়ে সুস্পষ্ট কিছু বিষয় বলেছেন, সে প্রসঙ্গে আমরা আসবো। তার আগে তরুণদের নিয়ে ওনার ভাবনার যে বিষয়গুলো বলেছেন, যে প্রবীণের অভিজ্ঞতা, তরুণের মেধা, সব কিছু মিলে আগামী দিনের দেশ পরিচালনা করতে বিএনপি চায়, রাষ্ট্র বা জনগণ দায়িত্ব তাদের দিলে। তো সেই যে জায়গাটিতে, সেখানটিতে আপনার কি মনে হয় যে এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার এই পরিকল্পনা বাস্তবায়ন আসলে মানে কতটা সম্ভব, কিংবা বিএনপি যে আগামীতে আপনারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবেন কিংবা ক্ষমতায় যাবেন, যেটিকে আমরা বলি, সেটা কি আপনারা মোটামুটি কনফার্ম ধরে নিয়েছেন যে আপনাদের কি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দিবে? ধন্যবাদ। আপনার মাধ্যমে মাই টিভির সকল দর্শক শ্রোতাকে আমার অনেক ব্যক্তিগতভাবে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। আজকে যে ঢাকাতে যে তারুণ্যের সমাবেশ হয়ে গেল, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 2023-এর 13 জুলাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এই তারুণ্যদেরকে প্রাধান্য দিয়ে এবং বিশেষ করে যে তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তরুণরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখেই তিনি 31 দফা একটি দফা তিনি আমাদের জনসম্মুখে তিনি প্রচার করেছিলেন। এবং সেই 31 দফাকে নিয়েই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার বাংলাদেশের প্রতিটা জেলায় প্রথমে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে, আবার সেমিনার করেছে, তারপর সেটা জেলা পর্যায়ে গেছে এবং সর্বশেষ আজকে আপনার এর আগে চট্টগ্রামে হয়েছে, খুলনায় হয়েছে, তারপর রাজশাহীতে হয়েছে এবং সর্বশেষ আপনারা দেখছেন যে আজকে ঢাকায় হলো। এবং এর মধ্য দিয়ে আমরা বিশেষ করে তারেক রহমান যেটা বলতে চেয়েছেন, যেটা তিনি বোঝাতে চেয়েছেন, যে এই যে 24-এর যে গণ আন্দোলনের মধ্যে দিয়ে তরুণরা যা তাদের জীবনকে উৎসর্গ করেছে, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে তরুণরা ছিল সামনে, কিন্তু আমরাও ছিলাম, আমরা যারা প্রৌঢ় বা আমরা যারা মাঝবয়সী, আমরাও এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। কিন্তু আমাদের এবার নেতৃত্ব দিয়েছে 24-এর আন্দোলনে তরুণরা, আমাদের ছাত্ররা। তাদের নেতৃত্বে আমরা ছাত্র জনতা, যুব, মহিলা সবাই আমরা একত্র হয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এবং এর মধ্য দিয়ে তরুণদের মধ্যে যে একটা আশার সঞ্চার হয়েছে এবং তরুণদের মধ্যে যে একটা উদ্দীপনা হয়েছে এবং তরুণরা যেভাবে এখন দেশ নিয়ে ভাবছে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, তিনি সেই বিষয়টার উপর জোর দিতে চেয়েছেন যে আগামী দিনে তরুণরাই এদেশের নেতৃত্ব দেবে। সেখানেই কিন্তু অনেকের কথা, সেটি হচ্ছে যে তরুণদের নিয়ে কিংবা এই যে চমৎকার রাজনীতি পলিটিশিয়ান আপনারা যারা আছেন, তাদের কাছ থেকে তো বাংলাদেশের জনগণ সবসময় এই সুন্দর কথাগুলো শুনে, একজনের কাছ থেকে এক ফরম্যাটে। আপনারা এখন 31 দফা অনেকদিন থেকে নিয়ে এসছেন। এখানে কিন্তু অনেকের সন্দেহ সংশয় যে এই যে কথাগুলো বিএনপি এখন বলছে, সেই কথাগুলো আসলে ঠিক থাকবে কি না, সেই সংশয় কি করে আপনারা দূর করবেন? কারণ বিএনপি তো এর আগেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। বিএনপি এর আগে যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনারা দেখবেন যে একমাত্র বিএনপি বাংলাদেশের জনগণের দল এবং বিএনপি বাংলাদেশের জনগণের ভোটের মূল্যায়ন বুঝে বলেই বাংলাদেশে দেখবেন সবসময় বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল।
বিকজ বিএনপির সময়ে এই দেশের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ ছিল এবং বিএনপি যে কমিটমেন্ট দেয় সেই কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করে। এবং আমাদের আপনি দেখেছেন শেখ জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, দুইজনের যে আপনার জনগণের প্রতি যে কমিটমেন্ট ছিল তারা চেষ্টা করেছে তাদের সময় তা পুরোপুরি বাস্তবায়ন করার জন্য। সেখানে আপনি বলেন কিশোরদের জন্য, তরুণদের জন্য, যুবদের জন্য, নারীদের জন্য, সর্বোপরি জনসাধারণের জন্য যে ধরনের কর্মসূচিটা নেওয়া দরকার, যে ধরনের কর্মসূচি নিলে এই দেশকে একটা স্বনির্ভর করা যায়, যে ধরনের কর্মসূচি নিলে এই দেশের তরুণরা উন্নতি হতে পারে, যে ধরনের কর্মসূচি নিলে ছাত্ররা উন্নত হতে পারে, যে ধরনের কর্মসূচি নিলে নারীরা স্বাবলম্বী হতে পারে, আমাদের নেতা নেত্রীরা কিন্তু সেই ধরনের কর্মসূচি নিয়েই কিন্তু আজকে বাংলাদেশের জনগণের কাছে সেভাবে পৌঁছাতে পেরেছে বলেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এবং এটার প্রমাণ দেখেন আজকে যে একটা আপনার তরুণদের যে সমাবেশ হচ্ছে, সেখানে বিএনপির এই পরিস্থিতিতেই ইতিবাচক পরিবেশে নয়, বিগত আমলেও যখন র্যালি সভা সেমিনার করতো সেখানেই আমরা দেখেছি যে বিএনপির ব্যাপক উপস্থিতি। প্রশ্ন হচ্ছে যে কথাগুলো আপনারা বলছেন সেটি জনগণের আস্থায় একদম শতভাগ তারা বিশ্বাস স্থাপন করবে, এই বিশ্বাসটা তারা কতটুকু রাখতে পারছে মনে হয় আপনার? সেটার জন্যই তো প্রয়োজন একটা ভোট, সেটার জন্যই তো প্রয়োজন একটা নির্বাচন। আমি যে সবচাইতে জনপ্রিয় দল বলছি বা আমি যে বলছি যে আমরা এই 31 দফার মধ্যে আপনি দেখবেন এখানে এমন কোনো বিষয় নেই যে 31 দফার মধ্যে নাই। সেখানে স্পেসিফিক করে ছাত্র, যুব, বৃদ্ধ, আপনার নারী, আপনার এখানে রাষ্ট্র, সংবিধান, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, এমন কোনো বিষয় নাই 31 দফাতে আমরা সেখানে নারীর কথা বলেছেন। আমি যদি, আপনি নিজেও নারী, আপনি রোকেয়া হলের কিন্তু ভিপি ছিলেন, সেই নারীদের জায়গায় রাজনীতিতে কতটা আসছে? আমি কিন্তু আপনাদের দলেও যে নারীদের অংশগ্রহণ আপনি নিজে সন্তুষ্ট কিনা আমি জানি না, সেটা কি বলবেন আসলে? হ্যাঁ, নারীদের অংশগ্রহণ আপনি রাজনীতিতে ধীরে ধীরে বাড়ছে। আপনি যদি ঢাকা শহরের দিকে তাকিয়ে বলেন তাহলে তো হবে না, আপনাকে তাকাতে হবে সারা দেশের দিকে। আপনি দেখবেন যে আগে কিন্তু ওই যে আপনি আপনার যে ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, তারপরে আপনার পৌরসভা নির্বাচন বলেন, সেই নির্বাচনগুলোতে যখন যেই মাত্র নারীদের নির্বাচন মানে সরাসরি ভোটের একটা ব্যবস্থা করা হয়েছে, সংরক্ষিত যদিও 3টি ওয়ার্ড মিলে একজন নারী আসন, ঢাকা সিটিতেও তাই 3টি ওয়ার্ড মিলে একজন, সেটা পৌরসভা, থানা, ইউনিয়নগুলোতে আপনারা দেখবেন যে 3টা আসন মিলে একজন নারী আসন নির্বাচিত হয় এবং নারীদের ভোটে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই জোয়ারটা এটা কিন্তু আপনার বেশি দিন আগের না, এর মাধ্যমে কিন্তু নারীরা বেরিয়ে আসছে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই শুনেছেন আজকে তারেক রহমান সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয় বলেছেন নির্বাচন নিয়ে। উনি তরুণদের নিয়ে, দেশ গঠন নিয়ে, নির্বাচিত সরকার ছাড়া দেশ গঠন করা যাবে না এটি উল্লেখ করে বলেছেন। নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে সুনির্দিষ্টভাবে, কোর্ট ডিসেম্বরেই নির্বাচন হতে হবে এটি তিনি বলেছেন এবং একাধিকবার এই বিষয়টি উচ্চারণ করছেন এবং সংস্কারের কথা বলে নির্বাচন যারা সময় ক্ষেপণ করছে অন্য কোনো উদ্দেশ্য আছে বলেছেন। বিপরীতে আজকে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, জুন এ বিষয়টি আবার পুনর্ব্যক্ত করেছেন। তো এই যে জায়গাটি এসে আমাদের আজকের বিষয় হচ্ছে রাজনীতিতে সন্দেহ সংশয়, কেন এই সন্দেহ সংশয়ের জায়গায় এই 6 মাসের জায়গায় টানাপোড়েন চলছে, কেন এটি সমাধান হচ্ছে না? আপনাকে ধন্যবাদ। এটা সমাধান করার একটাই রাস্তা, বিএনপিকে একটু এই ক্ষেত্রে তার যে অনড় অবস্থান সেখান থেকে সামান্য সরে আসতে হবে। কারণ এটা মাত্র 6 মাসের ব্যবধান এবং ডিসেম্বরে যে নির্বাচন হবে না এটা কখনো সরকারের তরফ থেকে বলা হয়নি। বলা হয়েছে যে জুনের মধ্যে ইলেকশন হবে, তো এটা ডিসেম্বরও হতে পারে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমরা যেটা আজ করতে পারি সেটা হচ্ছে এরকম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যে কোনো একটা মাসের মধ্যে ইলেকশন হয়তো হবে, সেটা যাই হোক। কিন্তু এই যে এইভাবে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, এইটা মানে আমার জানা বোঝা, আমি যতটুকু বুঝি জনগণের এই ধরনের ল্যাঙ্গুয়েজ ভালোভাবে নিচ্ছে না। কারণ মানুষ হচ্ছে দেখতে চায় যে আপনি সংস্কারের প্রতি কমিটেড। আপনি কিন্তু এটা বললে হবে না যে আমরা সরকারে এসে সংস্কার করব। আপনি সরকারে এসে যা করার আপনি করবেন, তখন আপনি ইশতেহার দেবেন, সেই ইশতেহার অনুযায়ী আপনি কাজ করবেন। কিন্তু এখন যে সকল সংস্কার কার্যক্রম এই সরকার গ্রহণ করেছে সেগুলোর প্রতি আপনি নেগেটিভ থেকে কিংবা সেগুলোকে আপনি সহযোগিতা না করে যদি নির্বাচনটা চাপ দিয়ে নির্বাচন অর্জন করেন, প্রধান উপদেষ্টা কিন্তু খুব পরিষ্কারভাবে যেটা সর্বশেষ উনি যে একটা পদত্যাগের যে কথাটা আসলো, ওনার কিন্তু এটাই বক্তব্য ছিল যে আমি যেন কায়দায় আমার উপর ভর করে একটা যেন কায়দা নির্বাচন হবে, এটা আমি চাই না। আমি চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হবে, ভোট কেন্দ্র কেউ
ওখান থেকে ব্যালট বাক্সকে পদত্যাগের বিষয়টিকে নাটক বলেছেন সালাউদ্দিন আহমেদ। না, সেটা তিনি বলতে পারেন, কিন্তু এটা তো মানে মানে যদি পদত্যাগের পর এই ঘটনাটা আসার পরেই তো তিনি বেশ কয়েকটা রাজনৈতিক দলের সাথে বিএনপি সহ সবার সাথে বৈঠক করলেন এবং বিএনপিও সেখানে গেল। তো যদি নাটকই হতে বিএনপি গেল কেন? এটা সমাবেশে বলতে হয়, অনেক ধরনের রাজনৈতিক কথা আমাদেরকে বলতে হয়, সেটা তিনি বলেছেন। কিন্তু সংস্কারের যেগুলো মানে ফান্ডামেন্টাল রিফর্ম, যেগুলো মৌলিক সংস্কার, এগুলোর প্রশ্নে এখনো বিএনপির, আপনি দেখবেন যে এটা ধারাবাহিকভাবে সমকাল রিপোর্ট করছে, গতকাল রিপোর্ট হয়েছে যে এমনকি বিএনপির মিত্র দলগুলো যাদের সাথে বিএনপি 7 জানুয়ারির আগে যুগপৎ আন্দোলনে ছিল, তারাও কিন্তু সংস্কার প্রশ্নে কমিশনের কাছাকাছি, কমিশনের প্রস্তাবের কাছাকাছি, এনসিপির কাছাকাছি, জামায়াত ইসলামের কাছাকাছি। বিএনপি হচ্ছে সংস্কার প্রশ্নে কমপ্লিটলি আলাদা, এবং যে তাদের যুক্তিগুলো কিন্তু খুব যে মানে শক্তিশালী সেটা না। মানে তারা যেগুলো বলছে যে, যেমন ধরা যাক, বলা হচ্ছে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে একটা হয় সাংবিধানিক কাউন্সিল অথবা উচ্চকক্ষ। কিন্তু বিএনপি কিন্তু বলছে যে যেগুলো একমত হলাম সেগুলো দেশবাসীর সামনে পরিষ্কার করতে বলেছে সরকার। হ্যাঁ, যেগুলো একমত হয়েছে, কিন্তু যেগুলো মেজর রিফর্ম, মানে যেগুলো না করলে, ধরেন আপনি বলছেন যে আমি দুদকের সকল সংস্কারে রাজি হয়ে গেছি, কিন্তু দুদকের ওই যে যিনি প্রধান হবেন তাকে নিয়োগ দেবে কে? এটা তো প্রধান ব্যাপার। আপনি যে এটা সেটেল না করেন, তো দুদকের আপনি 1000টা সংস্কার করলে কোনো লাভ নেই। মূল কথাটা হচ্ছে ওই যে নিয়োগ যিনি দিচ্ছেন, আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে টোটাল স্টেট ক্যাপচার করে ফেলেন একজন ব্যক্তি, এবং উনি সকল সাংবিধানিক পদে নিয়োগ দেন। তো এখন দুদকের নিয়োগ যদি প্রধানমন্ত্রীর হাতে থাকে, রাষ্ট্রপতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর হাতে থাকে, তাহলে তো দুদক তো আগের মতো, এখন যেমন দুদক তেমনই দুদক বাংলাদেশের গত 15 বছরে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা, সেরকমই হবে। তো এই কারণেই অন্যান্য অনেক উপরি সংস্কারের ব্যাপারে বিএনপি বলছে যে আমরা এগুলোর সাথে একমত। তো সেগুলোর সাথে একমত, ভালো, কিন্তু যেখানে বলা হচ্ছে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র করার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্সের প্রশ্ন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ, এই তিনটার মধ্যে একটা ব্যালেন্স দরকার, এবং সংসদটা কার্যকর করার জন্য 70 অনুচ্ছেদের যে একটা আপনি কঠোরতা, এটাকে খর্ব করা দরকার। এবং নির্বাহী বিভাগের মানে বিচার বিভাগের উপর যে অন্যায্য হস্তক্ষেপ করে নির্বাহী বিভাগ এবং সংসদের উপরেও, এগুলো কাটানো দরকার। এই জিনিসগুলো করলে আমরা একটা ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবো। এইটার জন্য এই সংস্কার কথাগুলো এসছে, এবং এইটা করার পরে যে নির্বাচিত সরকারটা আসবে, হ্যাঁ, সেটা কিন্তু ওই সরকারের জন্যই ভালো হবে। কিন্তু আপনি যদি এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা রেখে আবার যদি আগের মতো করে নির্বাচন দিয়ে চলে যান, তাহলে এইটার পরিণতি কিন্তু বাংলাদেশে লাস্ট টাইম ভালো হয় নাই। যেমন বাংলাদেশের সর্বশেষ 3টা নির্বাচনে আমি উদাহরণ দিতে পারি, যে যখন সরকারের কাছে 2/3 ছিল, তখন সেগুলোর খুব খারাপ পরিণতি হয়েছে। যেমন 73 সালে সরকারের কাছে 2/3 আসন ছিল, এটা বাকশাল, মানে অর্থাৎ একদলীয় শাসন, এবং তার কি একটা 15 আগস্টের মতো একটা নেতিবাচক পরিণতি, যেটা আমরা কেউই চাই না। আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, কিন্তু এই ধরনের ঘটনা তো আমরা কেউ চাই না, কিন্তু এটা ঘটেছে। 2001 সালের বিএনপি সরকারের কাছে, জোট সরকারের কাছে 2/3 ক্ষমতা ছিল, এবং তারা তখন 4র্দশ সংশোধনীর মধ্য দিয়ে মানে সাবেক বিচারপতিদের অবসরের বয়সটা বাড়িয়ে দিল 65 থেকে 67। এটা আওয়ামী লীগ বিরোধিতা করে লগি বৈঠার তাণ্ডব ঘটালো, এবং তার ফলে 1/11, তারপরে আওয়ামী লীগের শাসন, এবং এই 15 বছরে ফলে ওই 4র্দশ সংশোধনী আনার ভিকটিম কিন্তু বিএনপি নিজে হয়েছে। এরপরে আবার 2008-এর যে আওয়ামী লীগ সরকার, তাদের কাছে যখন আপনার 2/3 ছিল, তারাও কিন্তু তত্ত্বাবধায়ক বাতিল করে দিল। শেখ হাসিনা নিজের দলের লোকেদের কথা মানলেন না এবং বাতিল করে দিলেন। অ্যামিকাস কিউরিরা বিরোধিতা করেছিল, উনি শুনলেন না, এবং তার পরিণতি কি? এই যে ফ্যাসিবাদের পতন, আওয়ামী লীগের পতন। এই কারণে নিজেদের স্বার্থে 2/3 আসন নেওয়ার যে একটা চাপ দলগুলোর মধ্যে থাকে, এইটা থেকে বেরিয়ে আসা উচিত। বরং ওই উচ্চকক্ষে যে আপনার আনুপাতিক হারে আসন বরাদ্দের কথা বলা হয়েছে, এটাতে অ্যাগ্রি করা উচিত। তাহলে অন্তত একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে। এটার ক্ষেত্রে আপনি যে কোনো একটা ভালো সংশোধনী আনলে ওই সংশোধনীগুলোর ক্ষেত্রে সবার কিন্তু একমত হতে হবে, যে আলাদা আলাদা দল হোক আর যাই হোক, কারণ জনগণ কিন্তু দেখছে যে একটা ভালো সংশোধনী কে বিরোধিতা করতেছে, তখন আগে ভোট দেওয়ার ক্ষেত্রে ইয়ে হবে। আমি একটু আপনার কাছে আসি। হ্যাঁ, আমি তুষারের কথা আমি একটু ডিফার করতে যাচ্ছি। সেটা হলো যে আমরা যে সংস্কার প্রস্তাবে আমরা যে সংশোধন দিয়েছি, আমরা কি করেছি না করেছি, এটা তো এখনো জনগণকে জানানো হয়নি। কোন আপনি যেটা বলেছেন যে কোন বিষয়গুলো আমরা একমত হয়েছি সেটা জানানো দরকার, কোন বিষয়গুলো একমত হয়নি সেটা কি জনগণ জানে না। এবং আমরা বলেছি যে বিষয়গুলি অমীমাংসিত সেগুলি আমার বসা যেতে পারে, কিন্তু সংস্কারের নামে এই যে দীর্ঘ সময় ক্ষেপণ করা, এই যে দীর্ঘদিন ধরে আপনার 9 মাস হয়ে গেল, আমরা বলছি তারপর ডিসেম্বর 1.5 বছর হয়ে যাবে, তারপর আরও সময় বাড়ানো, সংস্কারের নামে এই যে নির্বাচনকে আপনার দীর্ঘ সময় পিছিয়ে দেয়, এটা আমার কাছে একটা ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমানে আপনার টিভি টক শোগুলোতে বা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় বিএনপিকে এমনভাবে দাঁড় করানো হচ্ছে যে বিএনপি নির্বাচন চায় মানে বিএনপি জনগণের
মানে জনগণ চায় না, বিএনপি একাই নির্বাচন চায়। আবার এমন কথা হচ্ছে যে আমাদের কথার সাথে যদি কারো কথা মিলে যায় তাহলে আমরা আবার তার অনুসারী হয়ে যাচ্ছি। যেমন সেনাপ্রধান কয়েকদিন আগে বলেছেন উনি ডিসেম্বরে নির্বাচন করলে ভালো হয়, উনি ওনার ব্যক্তিগত মতামত রেখেছেন। এখন দেখা যাচ্ছে এমন একটা পরিবেশ মানে যে সেনাবাহিনী আর আমরা এক হয়ে গেছি। আর মানে এই ধরনের একটা সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড়া করানো, বিএনপিকে জনগণের বিরুদ্ধে দাঁড়া করানো। আপনারা দেখেছেন যে কথাটি আমাদের ছোট ভাই বললেন যে বিএনপি গিয়েছে দেখা করতে, তাদের বিএনপি দেখা করতে গেল কেন? আপনারা দেখবেন যে যখন বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতি নিয়ে যখন বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে, সিটি কর্পোরেশন নিয়ে আমাদের ছাত্রদল একটা নেতা হত্যার মধ্য দিয়ে, তারপরে আপনার যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মধ্যে দিয়ে সারা দেশে মব তৈরি করে যেভাবে একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, তখন এই পরিস্থিতির কারণেই কিন্তু বিএনপিও দেখা করতে চেয়েছে। এবং পরবর্তীতে পত্রিকা এসেছে যে বিএনপি 4 বার দেখা করতে চেয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বিএনপির সাথে দেখা করার তখন সময় দেওয়া হয়নি। পরবর্তী যখন জামাত ইসলাম যখন দেখা করতে চেয়েছে তখন বিএনপিকেও একটা সময় দেওয়া হচ্ছে। আজকে দেখেন, আজকে পত্রিকায় দেখবেন যে যেদিন শনিবার দিন জামাত ইসলাম দেখা করে পরক্ষণই তারা সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে দেখা করেছে, সেটা কিন্তু কোনো দোষ নেই। আপনি কোনো ছাত্রনেতা, কোনো বৈষম্য বিরোধী ছাত্রনেতা, এনসিপি, তাদের কারো মুখে কিন্তু কোনো শব্দ নেই, একদম রাত শব্দটি নেই, কোনো বাক্য নেই যে জামাত কেন করে সেনাপ্রধানের এখানে। আর কিন্তু এই কাজটা যদি বিএনপি করতো তাহলে মনে হয় এমন রাস্তায় নেমে যেত। এই যে আপনার বিএনপিকে আগামী দিনের রাষ্ট্রক্ষমতা আসবে কি আসবে না এখনই প্রতিপক্ষ মনে করে, যেভাবে বিএনপিকে তারা বিরুদ্ধচারণ করে, যেভাবে জনগণের থেকে সরিয়ে দেওয়ার বা তাদের নিজেদের থেকে সরিয়ে দেওয়ার যে একটা আমরা দেখছি তাদের মন মানসিকতা, এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসছে। আপা, আমি হয়তো রাজনৈতিক দল হিসেবে এনসিপি জবাব দেবে, গণমাধ্যমের একটি বিষয় বলেছেন, আমি কর্মী হিসাবে আমার মনে হয় যে একটু বিষয় বলা দরকার। টকশোতে আপনিও এখন আছেন, আসলে ফলবান বৃক্ষেই কিন্তু মানুষ ঢিল দেয়। আপনি বিএনপি এই মুহূর্তে বড় দল, আপনারাও স্বপ্ন দেখছেন আগামীতে দেশ পরিচালনায় আসবে, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আমরা কিন্তু করব এবং সেই প্রশ্নটির উত্তরটি আপনার কাছ থেকে নিব। তার মানে এটা না যে আমরা এটা মনে করছি, বিষয়টি হচ্ছে যে আমরা প্রশ্ন করছি, যত তেতুই হোক না কেন আপনি উত্তর দিয়ে দিবেন। তার মাধ্যমে কিন্তু জনগণের বিপক্ষে গণমাধ্যম আমরা আপনাদের দ্বারা করাচ্ছি না, সেটা কিন্তু আমরা এখনো বলিনি। জি জি, আমরা আপনাদের তাহলে মানুষ জনগণ আমি বলছি যে আমরা রাজনৈতিক দলগুলোর কথা বলছি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো আমি একটু ছোট করে একটু উত্তর নেই, সেটি হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য আনার ক্ষেত্রে এনসিপি নেতা যেটি বললেন সেটিতে কি বিএনপির আপত্তি আছে? না, আমি 31 দফায় তো রয়েছে, আমাদের 31 দফাতে রয়েছে। আপনি দেখেছেন আমি আজকেও 31 দফাকে কেন্দ্র করি তো আজকে এই সমাবেশ, এবং সেখানে যদি কোনো দ্বিমত থাকে আমি সেটাই বললাম। আমরা যদিও এই সমাবেশে সে আরেকটি বিষয় বলেছে, সমাবেশের এই কথাগুলো রাজনৈতিক, এগুলোর সব যে সঠিক না, এই সমাবেশের না। হ্যাঁ, এটা আমরা রাজনীতিবিদরা অনেক সময় মাইকে অনেক ধরনের কথা বলি, আবার অনেক কথা হয়তো সেটা রাজনীতিভাবে বলি, কিন্তু এই 31 দফা নিয়ে কোনো রাজনীতি কোনো কথা না। 31 দফা যেটা দিয়েছি, যেটা জনগণের কাছে প্রকাশ করেছি, যেটা বই আকারে বেরিয়ে গেছে, যেটা আমরা সাধারণ জনগণের মাঝে বিতরণ করেছি, এইখান থেকে তো ফিরে আসার কোনো সম্ভাবনা নাই বিএনপি। বিএনপিকে তো এটা বাস্তবায়ন করতেই হবে। এটা তো আমাদের মানে 31 দফার মধ্যে দিয়ে আমরা বুঝেছি আমরা রাষ্ট্রটা কিভাবে পরিচালনা করতে চাই, আমরা সরকারে গেলে আমরা কি করতে চাই, এটাই তো আমাদের 31 দফা। জি, আমি আসবো আবার, এবং স্যার তুষার আপনার কাছে আসি আবারও। বিএনপি নেতা মির্জা আব্বাস তার একটি বক্তব্যের সূত্র ধরে কোট করছি। অন্তর্বর্তী সরকারকে তিনি বলছেন এরা আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করেছে, এই সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচন ধরেছে। আপনাদের মূল্যায়ন কি? এটা তো আবারও বলবো, এটা রাজনৈতিক বক্তব্য। কেউ এটা তো, আপনি যদি বলেন যে এই সরকার আওয়ামী লীগের চেয়ে খারাপ, আওয়ামী লীগ বাংলাদেশে শুরু করেছে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে, শেষ করেছে জুলাই হত্যাকাণ্ড দিয়ে, জুলাই ম্যাসাকার যেটাকে আমরা বলছি। না, রাজনৈতিক এইগুলো রাজনৈতিক বক্তব্য দিয়ে মানে ফায়দাটা কি দলের যায়? আপনি তো রাজনীতি করছেন, ফায়দাটা ওনাদের তো একটা রাজনীতি করতে হবে। এই মুহূর্তে ওনারা মনে করছেন যে নির্বাচন আদায় করতে হবে এবং নির্বাচনের রোডম্যাপটা সরকার দেয় নাই। তো নির্বাচন আমরা অবশ্য মনে করি যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয়েছে, যখনই বলা হচ্ছে যে জুলাই চার্টারের মধ্য দিয়ে আগামীতে নির্বাচনটা হবে এবং সেটা হবে ডিসেম্বর টু জুন। এইটা হলো রোডম্যাপ। আর ডেডলাইনটা হচ্ছে যে আপনি তফসিলের আগে বলবেন যে অমুক তারিখে হবে, সেটা হয়তো আমরা আরও 2-1 মাসের মধ্যে জানতে পারবো যে অমুকটা, কিন্তু রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। এখন বিএনপি যদি কনভিন্সড হয় যে রোডম্যাপটা দেওয়া হয়েছে, তখন তার নির্বাচনটা চাওয়ার কোনো যৌক্তিকতা থাকে না। এই জন্য তাকে নির্বাচনটা চাইতে হবে, এবং চাইতে গেলে এই কথাগুলো বলতে হবে, এমনকি বলতে হবে যে আওয়ামী লীগের চেয়ে সরকার খারাপ হয়ে গেছে। মানে এরকম একটা, ধরেন আওয়ামী লীগ আমলে এইরকম একটা সমাবেশ বিএনপি করতে পারতো, সর্বশেষ কবে করতে পেরেছে?
আমাদের তো চোখের সামনে এগুলো, আমরা তো বিএনপি তো অস্বীকার করতে পারবে না। আমরা তো বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, বিএনপি না করলেও আমরা ছিলাম গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে। সেখানে আমরা কি 22 ডিসেম্বরে ওই কোথায় ভেন্যু হবে সমাবেশ সেটা নিয়ে কত নাটক, তারপর শেষ পর্যন্ত সেটা কই নিয়ে গেল, ওই গোলাপবাগে 22 ডিসেম্বরের 10 ডিসেম্বর, তারপরে 23-এর বেশ একটা হলো 27 জুলাই একটা সমাবেশ, 27 জুলাই সমাবেশের পরের দিন বিএনপি ঢাকার সমস্ত এন্ট্রি পকেটে কর্মসূচি দিল, সেই কর্মসূচি সফল হলো না এবং কি ব্রুটালি ক্র্যাকডাউন করলো আওয়ামী লীগ। হ্যাঁ, এবং আবার 28 অক্টোবর না 27 অক্টোবর বিএনপি আবার সমাবেশ দিল এখানে, এবং সেই সমাবেশে এই যে ডিবি হারুন, ভাতের হোটেল হারুন বলা হয়, যে তারা যেভাবে ক্র্যাকডাউন এবং গাজীপুর থেকে জাহাঙ্গীর এসে বিএনপি সমাবেশে যেভাবে আক্রমণ করলো, বিএনপি সমাবেশটা এক ধরনের পণ্ড করে দিল এবং বিএনপির অফিসকে আওয়ামী লীগ মানে অল দ্য ইয়ার মানে তালা মেরে বন্ধ করে রেখেছে। ঠিক আছে, তো এখন আপনি যদি বলেন যে আমরা আওয়ামী লীগের খারাপ অবস্থায় আছি, এটা তো জনগণ বিশ্বাস করবে না, জনগণ হাসবে। এখানে একটু সংস্কারের বক্তব্যের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে এবং এই সময় ক্ষেপণের আড়ালে বিএনপি নেতারা বলছে। তার সাথে একটু অ্যাড করি, উনি বলেছেন যে সরকারের মধ্যে এটি আমরা ধরে নিচ্ছি যে হয়তো এই যে যদি সরকারের পরিচালনারই ইচ্ছা থাকে তাহলে এই দায়িত্ব ছেড়ে এসে পলিটিক্স করেন, এরপরে জনগণের কাতারে যান, নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন। এটি এনসিপির অনেকে, আপনারা যদিও বলেছেন যে আপনাদের সাথে সম্পর্ক নেই ছাত্র উপদেষ্টা এখন যে 2-1 রয়েছেন, কিন্তু এটি কিন্তু তারপরেই তারা আবার বলেছে যে না, এই কথাটি সঠিক না, এখনো যারা ছাত্র উপদেষ্টা আছেন 2জন তাদেরকে মনে করা হয় আপনাদেরই। না, এটা মনে করতে পারে, কিন্তু এরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের লেজিটিমেসি হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে তারা আছে, গণ অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি। আপনি জানেন যে 5 অগাস্টে নানা ঘটনার ঘাত প্রতিঘাতে এক ধরনের সরকার করার চেষ্টা করা হচ্ছিল, যেখানে ছাত্রদেরকে বাদ দেওয়া হচ্ছিল। তারপর ছাত্ররা আবার রিক্লেইম করেছে তাদের অধিকারটা, এবং ছাত্রদের গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এরা আছে। এখন তাদেরকে বিতর্কিত করে তাদেরকে সরে যাওয়া মানে তো আসলে এই সরকারকেই আপনি এক ধরনের সরে যেতে বলছেন। তারা কি বিতর্কিত হয়নি? না, বিতর্কের ঊর্ধ্বে প্রশ্ন থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, অন্য অনেক উপদেষ্টাদের পিএস অনেক উপদেষ্টা আছে না এখন। আচ্ছা, আপনি বলেন, ধরেন এই যে সমালোচনাটা মানে পদত্যাগের দাবিটা যখন এসছে, এটা এসছে হচ্ছে এই আপনার ইশরাক সাহেবের যে মেয়রের এই ঘটনার পর থেকে, তো সেখানে তাহলে মাহফুজের মন্ত্রণালয় এটার সাথে সংশ্লিষ্ট না, এটাকে টেনে আনার কারণ কি? তার মানে বোঝা যায় যে এটা রাজনৈতিক অবস্থান, এটার পেছনে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না যে এই কারণে মাহফুজ সাহেবের উনি তো ইশরাকের এই ঘটনার সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না। এটা হলো স্থানীয় সরকার, এটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়। এবং আপনি আজকে দেখলেন যে প্রধান বিচারপতি নিজে বললেন যে নির্বাচন কমিশনকে আসতে হবে, বলে এটা সাবজুডিস। তো সাবজুডিস বিষয়ে কিভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ করাবে? এটা কি সম্ভব? এবং নির্বাচন কমিশন নিজে এটার একটা পক্ষভুক্ত হওয়ার পরেও যখন অংশ নিচ্ছে না, তখন এটা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি রাজনীতি করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন আপনি এই সরকারকে তুলনা করেন যে এটা হলো আওয়ামী লীগের চেয়ে খারাপ সরকার, তখন এটা আসলে মানে আপনার অবস্থানটাই খেলো হয়। মানুষ তো এটাকে কোনোভাবে গ্রহণ করবে না। একটা বক্তব্যকে মানুষের কাছে এস্টাবলিশ করতে হবে। তো এই যে বলা হয়েছে আজকে, মির্জা আব্বাস সাহেবই আজকে বলেছেন যে এই সরকার ঔপনিবেশিক সরকার, এটা কি কেউ বিশ্বাস করবে? জনগণের কাছে আপনি জিজ্ঞেস করে দেখেন। এই সরকারের অনেক সমালোচনা অনেকেই করছে, আমরাও করি, জনগণের হয়তো বিভিন্ন পার্টিকুলার ইস্যু নিয়ে বিভিন্ন মতামত আছে, কিন্তু এই সরকার ঔপনিবেশিক সরকার এবং এই সরকার আওয়ামী লীগের চেয়ে খারাপ, আওয়ামী লীগ একেবারে আগাগোড়া এটা পছন্দ ধরে গেছে। এগুলো বক্তব্য একটা 8-9 মাসের সরকারকে বলা যায় না, বিশেষত গণ অভ্যুত্থানের পরের সরকার যেটাকে আপনারা কিন্তু বলছে যে যথেষ্ট সময় হয়েছে। না, আমরা মনে করি না যথেষ্ট সময় হয়েছে। কেন আমি বলি, কারণ হচ্ছে যে আমাদের যে আওয়ামী লীগ যেভাবে এটাকে ভেঙে চুরে দিয়ে গেছে বাংলাদেশ রাষ্ট্রটাকে, এটাকে ন্যূনতম মেরামত না করে যারা সরকারে যেতে চাইবে এটা তাদের বিপদ হবে। সরকার এবং রাষ্ট্র তো এখানে আলাদা। আগে আপনাকে রাষ্ট্রটা মিনিমাম একটা রিস্ট্রাকচারিং লাগবে, সেই রাষ্ট্রের অধীনে আপনি সরকার হবেন। কিন্তু সেখানে কিন্তু বিএনপি নেতারা বলছে যে রাষ্ট্রকে সংস্কার করবে নির্বাচিত সরকার। না, এটা ঠিক ধারণা না। নির্বাচিত সরকার আসবে, তাদের নির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে এসে দেশ পরিচালনা করবে। তারা জনগণের সামনে নির্বাচনের আগে তাদের এজেন্ডাটা দিবে, বলবে যে এই আমাদের এজেন্ডা, আমাদেরকে ভোট দিলে আমরা এটা বাস্তবায়ন করবো। ধরেন বিএনপির 31 দফার অন্তত 20টা দফা এই সময় হয়ে যাচ্ছে, তাহলে 31 দফাকে আপনার ধরেন ওখানে বলা আছে প্রশাসনিক সংস্কার আমরা করব। প্রশাসনিক সংস্কার তো এই সরকার উদ্যোগ নিয়েছে, দুর্নীতি দমন কমিশন আমরা করব সংস্কার, এটা এই সরকার উদ্যোগ নিচ্ছে। সংবিধান সংস্কার আমরা করব, এটা উদ্যোগ নেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে নির্বাচন কমিশন সংস্কার করব আমরা, এরকম অনেকগুলো জিনিস এই 31 দফার মধ্যে আছে। ফলে এই 31 দফাটা এটা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের ওই সময় আওয়ামী লীগ ফ্যাসিবাদটাকে মাথায় রেখেই এই 31 দফাটা এসেছিল। এখন এই 31 দফাটারই একটা সংস্কার দরকার। মানে 31 দফার সংস্কার না করে আপনি তো এখন যখন কনটেক্সটটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি আর বলতে পারবেন না যে আমরা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করবো। তাহলে ধরেন আপনিই বলছেন যে আপনি দুদকের সংস্কারগুলোর সাথে একমত হয়েছেন, তো দুদকের সংস্কার যদি এবং আপনি বলছেন যে এই সংস্কারগুলো আপনি করে ফেলেন, সরকারকে বলছেন, সরকার যদি দুদকের সংস্কার করে ফেলে তাহলে অন্তত একটা দফা তো কমেছে 31 দফার। তখন তো তার মানে কি বিএনপির 31 দফাকে আগে সংস্কার করতে হবে, নতুন দফা দিতে হবে জনগণের সামনে।
সরোয়ার তুষার, তার কাছ থেকে আমরা ফিরছি সিরিল সুলতান আপনার কাছে। আপনি আগে নিশ্চয়ই তার অনেক বক্তব্য শুনেছেন, সেখানে আপনার কোনো যদি প্রতিক্রিয়া থাকে একটু আপনি কাইন্ডলি বলবেন। এর সাথে আমি একটু অ্যাড করে দিচ্ছি, তা হচ্ছে যে এই যে সংস্কার সংস্কার বলে আসলে কথা বলছেন, অথবা আপনারা বলছেন যে বিভিন্ন বক্তব্য আপনারা দিচ্ছেন যে সরকারের যে জায়গাটায় আপনারা বলছেন যে তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চাচ্ছে, এইটি কেন আপনারা মনে হচ্ছে যে সরকার এখন যারা আছে তারা ক্ষমতাটা ধরে রাখতে চাচ্ছে? এবং এদের সাথে সবসময় আমরা একটা সময় দেখি যে এনসিপিকেও আপনারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখেন, বা ছাত্র উপদেষ্টা যারা আছে তাদেরকেও আপনারা তাদের মধ্যে দিকে ঠেলে দেন, এইটি কেন? ধন্যবাদ। আমি ওই সরোয়ার তুষারের দু একটি কথার উত্তর দিতে যাচ্ছি। সেটা হচ্ছে যেমন আমরা বলেছি যে সংস্কারের জন্য সময়টা যথেষ্টই, যে পরিমাণ সময় আছে এখনও, যে পরিমাণ সময় গেছে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়। আপনি যদি খেয়াল করে থাকেন, আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি 9 বছর। এরশাদ সাহেব পতনের পরে আমরা শাহাবুদ্দিন সাহেবের কে বসানো হলো এবং শাহাবুদ্দিন সাহেবকে 3 মাসের সময় দেওয়া হলো, এবং সেখানে উনি বললেন যে আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে পারি, কিন্তু আমি 3 মাস পর আমাকে আমার প্রধান বিচারপতির আসনে আবার ফেরত যেতে হবে। এবং দেখেন উনি 3 মাসের মধ্যেই কিন্তু এই একটি বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য একটি নির্বাচন 91-এর নির্বাচনটা তিনি সম্পূর্ণ করে গেছেন। এখন দেখেন এই যে সেখানে কিন্তু 3 মাসের মধ্যে উনি একটা নির্বাচন করেছেন, এবং উনি এখনকার যে কথাগুলো বলছে যে না এই সংস্কার করতে হবে, সেই সংস্কার করতে, আমরা কিন্তু বলেছি যে বিএনপি কিন্তু বলেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচনের পাশাপাশি সংস্কার চলতে থাকতে পারে। সংস্কার যদি এখন যেটা করে যায়, যেটা আমার ছোটো ভাই বললেন যে অনেকগুলো সংস্কার তো বিএনপির 31 দফার মধ্যে অনেকগুলো বিষয় তো চলে এসছে, কিন্তু আপনি যদি ধরেন যে 31 দফার সংস্কার, হ্যাঁ সেটা বল, আমি বললাম যে 31 দফার মধ্যে হ্যাঁ 2-1টা দফার মধ্যে আপনি বলতে পারেন যে এই দুদকের এটা হয়েছে। দুদকের যদি শুধু করে প্রধান দুদকে কে বসবে এইটাই শুধু সংস্কার, নট দ্যাট, আরও অনেক সংস্কার থাকতে পারে। আমরা বলছি যে আমরা সংস্কার করব, আমরা প্রতিটি বিষয়কে ধরে ধরে আমাদের দল যদি ক্ষমতায় যায় আমরা প্রতিটি বিষয়ে চেষ্টা করব সংস্কার এবং জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার। সেখানে আমরা বলছি এটা চলমান প্রক্রিয়া, এটা এখন আরেকটা বিষয় বলেছে যে জাতীয় ঐক্যর যে বিষয়টা, জুলাই সনদ ঘোষণার যে বিষয়গুলো, সেখানে সরোয়ার তুষার সম্ভবত বলছেন যে সেখানে একমত হতে পারছে না অনেক বিষয়ে বিএনপি, এটি কিন্তু না, এটা তো আমি বললাম যে আমাদের বিএনপি থেকে বলা হয়েছে যে আমরা এই সংস্কার প্রক্রিয়ার সাথে বেশ কিছু বিষয়ের সাথে আমাদের একমত হয়েছে, যে এই বিষয়গুলো আমাদের একমত হয়নি সেগুলো নিয়ে তো আবার বসতে পারে, সময় তো আছে হাতে এখনো। আপনি ডিসেম্বর পর্যন্ত কম সময় না, মাত্র মে মাস, আপনি বসেন, আরও বসেন, আরও আলোচনা করেন। আপনি এখনই কেন বলছেন যে আপনি ডিসেম্বরে দিতে পারবো না নির্বাচন? তা স্বভাবতই বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, সাধারণ জনগণের মধ্যে একটা প্রশ্ন আসছে, জুনে যদি হতে পারে সেই সংস্কারটা ডিসেম্বরের মধ্যে নয় কেন? আমাদের একটা কথা আছে এখানে, যেমন বলা হচ্ছে যে আমরা বলেছি যে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, এটা যথেষ্ট কারণ আছে। উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধে আমাদের যথেষ্ট জনগণের জনমনে যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং তাদের প্রমাণও আছে যে তারা দুর্নীতি জড়িত, তাদের পিএসরা এপিএস, কেউ তার বাবা জড়িত, কেউ তার ভাই জড়িত, দুর্নীতির জড়িত। আমরা বলছি হ্যাঁ এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা দরকার। এটা দোষের কিছু না। সরাসরি জড়িত বলবেন না অভিযুক্ত বলবেন? না, আমি এখানে অভিযুক্ত, যেহেতু অভিযুক্ত না হলে তো দুদক তাদেরকে ডেকে পাঠিয়েছে বা দুদক তাদেরকে জবাব দিতে জন্য পাঠিয়েছে। অভিযুক্ত এটা ঠিক, যখন দুদক বলবে তখন অভিযুক্ত, কিন্তু একটা পর্যায়ে তো চলে এসছে। কিন্তু সেটাকে স্বীকার করে নিয়ে যদি তারা বলতো, সেটাকে স্বীকার করে নিয়ে যদি বলতো, সে যদি আপনার সজীব যে তিনি যদি বলতেন যে আমার পিএস এটা করেছে, যেমন সে বলেছে আমার বাবা বুঝে না, আমার বাবা আমার মন্ত্রণালয় লাইসেন্স করেছে, এটা সে ভুল করে, তার জন্য আমি ক্ষমা চাই। তাহলে কারণ পিএসের জন্য সে তার পিএস যে দুর্নীতি করেছে 310 কোটি টাকা তার বিরুদ্ধে দুর্নীতি যাবেছে, সে তাকে ডিপেন্ড করছে, কারণ সে কেন বলছে যে তার ব্যক্তিগত কাজ থেকে সে চাকরি ছেড়ে দিয়েছে? সে তো বলতে পারতো যে না হ্যাঁ তার বিরুদ্ধে কোনো অভিযোগ হতে পারে। কিন্তু এই যে আপনার এই সমস্ত কারণে আমরা উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চেয়েছি, আমরা একটা নির্দিষ্ট তারিখ চেয়েছি। দেখেন আজকে শুধু বিএনপি না, এই যে আপনার আজকে পেপার এসছে যে সেন্টার ফর পলিসি ডায়ালগের যে আপনার সিডিপি, তারাও কিন্তু বলেছে যে রোড ম্যাপ এখন দিনক্ষণ
ঘোষণা করার সময় এসেছে বাংলাদেশের নির্বাচনে। আপনি দেখেন হাতে যদি এই মুহূর্তে আপনার 6-7 মাস আছে, আপনার সমস্যা কি? আপনি যদি এখন 3 ঘন্টা ঘোষণা করে দেন, আপনি এর মধ্যে আমরা রাজনীতি মানুষ বলে না যে বিএনপি নির্বাচনের কথা বলছে আর নমিনেশন দিচ্ছে জামাত ইসলাম আর প্রচারণা নেমে গেছে এনসিপি। তা আমরা তো একাদশী না, আমরা তো নির্বাচনের প্রচারণায় নামি নাই, প্রচারণায় তো এনসিপি নেমে গেছে। আর আপনার জামাত ইসলাম তো অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করছে, আর আমরা বললাম থেকে দোষ হয়ে গেল সেটা জানা। আমি বললাম যে এই জন্য আমরা বলছি সুনির্দিষ্টভাবে একটা ডেট হলে তারা যখন প্রচারণা নেমেছে, আর আপনি বললেন যে তাদেরকে কেন আমরা বলি, তাদেরকে কেন আমরা এই সরকারের সাথে সংযুক্ত করছি। আপনি দেখেন যে সেদিন যে নাই পদত্যাগের একটা কথা আসলো আমাদের প্রধান উপদেষ্টা যে পদত্যাগের কথাটা আসলো, সেই কথাটা কার মুখ দিয়ে বেরোলো? এনসিপির নেতা নাহিদের মুখ দিয়ে বেরোলো। তা আপনি বুঝতে হবে যে বিষয়গুলো তারা কতটা ঘনিষ্ঠ, যে কারণে এই কথাগুলো কিন্তু বারবার আসছে। জি স্যার তুষার। না, প্রথমত যে বিএনপি এই সময়ে নির্বাচনের দাবি জানানো কোনো দোষের কিছু না, কিন্তু পুরো রাজনীতিটাকে শুধু নির্বাচনের দাবির মধ্যে সীমাবদ্ধ রাখা এটা খুব সমস্যাজনক রাজনীতি, এবং আমরা মনে করি যে এটা এই মুহূর্তের জন্য স্মার্ট পলিটিক্স না। আপনি এই সমস্যার খুব সহজ সমাধান আছে। তারা কিন্তু আরো একটা অভিযোগ করে যে এই যে সময় অন্তর্বর্তী সরকার নিচ্ছে এনসিপিকে এস্টাবলিশড করার। না, এটা ধরেন ডিসেম্বর আর জুন, এই তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা দাঁড়াতে পারবো না, জুনের মধ্যে হলে 6 মাসের মধ্যে একবার রাতারাতি এমন বুম আমাদের ঘটবে, ব্যাপারটা সেরকম না। ঠিক আছে, এনসিপি দাঁড়াতে পারলো কি পারলো না, এই সময়ের মধ্যে কতটুকু সুবিধা করতে পারলো, এটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে এই যেই কাজগুলো এই সরকার করা উচিত, সেই যদি না করে নির্বাচনে যায় তাহলে এটার ভুক্তভোগী হবে পরে নির্বাচিত সরকার। আচ্ছা, এখন একটা খুব সহজ সমাধান আছে যে ডিসেম্বরে নাকি জুনে যদি রাজনৈতিক দল তথা বিএনপি এবং সরকার একটা জায়গায় আসতে না পারে, তাহলে আপনি এটা গণভোটে পাঠান, মানুষ দেখি কি বলে। মানুষকে জিজ্ঞেস করেন যে মানুষ যে ডিসেম্বরে নির্বাচন নাকি, এটা তো এখন গণভোট কিন্তু একটা গণতন্ত্রের খুবই উৎকৃষ্ট পন্থা। মানে গণভোটের মধ্যে জনগণের মতামত যাচাই করা যে আপনি কি ডিসেম্বরে নির্বাচন চান নাকি জুনে নির্বাচন চান, তাহলে সেটি নিয়েও তো পরে আন্দোলন হবে। যদি সংস্কার আসতে হবে, মানে সেই গণভোটের রায় নিয়ে কতটা আস্থা রাখা যাবে সেটিও কিন্তু একটা প্রশ্ন আসবে। মানে সেটা আপনাকে ফেয়ার করতে হবে গণভোট। ঠিক আছে, যে কি প্রক্রিয়ায় গণভোট অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। আমি এটা জাস্ট বললাম যে আপনি নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দল এবং সরকার যদি এক জায়গায় না আসতে পারে, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণকে দিতে হবে। জনগণের সিদ্ধান্ত নেওয়ার রাস্তা হচ্ছে গণভোট। সেই কারণে আমি বললাম এখন এই 6 মাসের ব্যবধানে খুব আহামরি না, বিএনপির উচিত হচ্ছে এই 6 মাসের এই ব্যবধানটাকে মেনে নেওয়া। মানে 6 মাস মানে একেবারে জুনেই হবে এরকম কোনো কথা নেই। এটা সেই প্রসঙ্গে একটু আসি, সেটি ডিসেম্বরে হোক আর জুনের মধ্যে হোক। জুনের মধ্যে মানে তো জুন না, সেটি ফেব্রুয়ারি মার্চ যে কোনো সময় হতে পারে। সেটা আপা বললেন প্রচারণায় প্রার্থী দিচ্ছে জামাত, প্রচারণা করছে অন্য দল, আপনারা কতটুকু আগালেন? আমরা তো কি প্রস্তুত না, আমাদের এখন কি করতে হবে, আমরা কোন প্রক্রিয়া আছি, আমাদের নিবন্ধন কথা বলছি। আমরা এখন নিবন্ধন নেওয়ার, আমাদের নিবন্ধনের শর্ত অর্জন করতে হবে, এবং নিবন্ধনের জন্য জেলা কমিটি লাগে এবং কমিটি আপনার সেখানে অফিস লাগে। তো আমরা সারা দেশে আমাদের যে সফরগুলো হচ্ছে সেগুলো আসলে আমাদের কমিটি দেওয়ার প্রস্তুতি, এবং আমাদের যে অফিস লাগবে সারা দেশে, কারণ এগুলো ছাড়া তো আরপিও বিদ্যমান আরপিও অনুযায়ী আপনি নিবন্ধন পাবেন না। নিবন্ধন পাওয়ার জন্য 21টা জেলা, 200টা উপজেলা এরকম অফিস লাগে, আপনার কমিটি লাগে। তো সেটা করার জন্য তো আমাদেরকে সারা দেশে যেতে হবে। আমাদের হচ্ছে এখন সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে আমরা যাচ্ছি। একই সাথে আমরা শুনতে পাচ্ছি যে অন্য দলগুলোর সাথে তো আপনারা ডায়ালগ করছেন। কোন দলের দিকে আপনারা আগাচ্ছেন? জোট করবেন না আলাদা? না, আমরা জোট হলো একটা নির্বাচনের ব্যাপার। নির্বাচন যখন আসবে তখন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জোটের ইতিহাস অনেক আছে। আমরা জোট করব কিংবা জোট করব না কোনো সিদ্ধান্তই আমরা এখনো নেই নাই। কিন্তু আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে সংগঠনকে বিস্তৃত করা সারা দেশে। করার পরে যখন নির্বাচন আসবে তখন আমরা বুঝে কার সাথে জোট করা যায় সেটা তখনকার প্রশ্ন। ধন্যবাদ আপা। একদমই 1 মিনিটে বলবেন, সেটি হচ্ছে যে এই যে বললেন যে তারা প্রচারণা করছে, তারা প্রার্থী দিচ্ছে, আপনারা কি করছেন? আপনারা কি বক্তৃতায় নির্বাচন চাচ্ছেন নাকি প্রার্থী গুছিয়ে ফেলেছেন? না, আমরা সেটাই বললাম যে আমাদের তো কোনো প্রস্তুতি নেই। কেন আপনাদের মতো দল তারা আপনাদের সেটা যদি বলেন, আমরা যেহেতু নির্বাচন করি, নির্বাচনমুখী দল, আমাদের অবশ্যই প্রস্তুতি আছে। সেখানে তারা যেভাবে নেমে পড়েছে সেরকম প্রস্তুতি নেই। অবশ্যই আমাদের কোনো সমস্যা আছে? না, আমাদের কোনো সমস্যা। আমরা তো বলছি যে যেহেতু ডিসেম্বরে নির্বাচন, তা আমরা সেই জন্যই তো বললাম সুনির্দিষ্ট তারিখটা হলে আমাদেরও কাজ করতে সুবিধা হয়, আমাদের প্রার্থী বাছাই সুবিধা হয়, আমরা আমাদের নির্বাচনী প্রচারে নেমে যেতে পারি, যেটা ওরা করছে, অন্যরা করছে। জি স্যার তুষার, একদমই আজকের ঘটনা, 12 বছর কারাভোগের পর জামাত নেতা আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে। এটি তারা বলছে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। কিন্তু পাশাপাশি বাম কিছু সংগঠন আমরা দেখেছি জোট বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে, এবং তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়ে ছিল। তো
কিভাবে আপনারা মূল্যায়ন করছেন? দেখেন এই বিষয়টাকে আওয়ামী লীগ একটা খুব কুৎসিত এবং একটা মানে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এটা নিয়ে আপনি কি বলবেন, এখানে দুটো চরম অবস্থা। একটা হচ্ছে যে তিনি কি নির্দোষ, আর একটা অবস্থা হচ্ছে তিনি হচ্ছে একেবারে দায়ী। মানে এই যে বিচারের প্রশ্নটাকে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দিকে নিয়ে গেল, তার ফলে কিন্তু কোর্ট কিন্তু বলেন নাই যে তার ৭১-এর ভূমিকা যেটা ছিল এটা কিন্তু কোর্ট বলে না যে না তার এরকম ধরনের ভূমিকা ছিল না। কোর্ট বলেছে যে প্রক্রিয়া বিচারটা হয়েছে এবং এটা যেভাবে রাজনীতিকরণ হয়েছে এবং একটা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া বিচার হয়েছে সেটার গ্রাউন্ডে ওই মেরিটে তাকে দোষী সাব্যস্ত করা যাচ্ছে না। এইটা হচ্ছে কোর্টের রায়। এর মানে এই না যে জামায়াত ইসলামের ৭১ সালের ভূমিকাকে কোর্ট বলছে যে না জামায়াত ইসলাম খুব ভালো কাজ করেছে তখন, কিংবা এই আজহারুল সাহেব তিনিও সেরকম না। আপনি দেখবেন একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, এই সম্ভবত যেদিন এই রায়টা আসলে তার পরের দিনই জামায়াত ইসলাম একটা সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে তারা বলেছে আমাদের অতীতের কোনো কর্মকাণ্ডের জন্য যদি আপনাদের আমরা যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। তো এটা আমি মনে করি যে এটা বেটার, কিন্তু এটা মানে নট এনাফ, মানে এই ধোঁয়াশা করা যাবে না। পরিষ্কারভাবে বলতে হবে যে ৭১ সালে আমাদের যে ভূমিকা ছিল এটা আমরা এই জাতির তারা বলেছে যে তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, কিন্তু এই যে দুষ্কৃতিকারী বা যে কাজগুলো হয়েছে তাদের সাথে তারা এগুলো তো ডকুমেন্টেড। আপনি ডকুমেন্টেড গুলো সবটা বলতে পারবেন না যে সবই আওয়ামী লীগের প্রপাগান্ডা। এগুলো একেবারে হিস্টোরিক্যাল ডকুমেন্টেশন আছে যে জামায়াত ইসলামের দলগত সিদ্ধান্ত ছিল যে তারা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে থাকবে এবং মানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। এটা তাদের দলগত অবস্থান, অমুক ব্যক্তি দলের অমুক ব্যক্তি তমুক ব্যক্তির না। এটাকে তারা অস্বীকার করতে পারবে না। বেটার হচ্ছে আপনি ৪৭ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করলেন, আপনি ৭১ সালে এসে বাংলাদেশ স্বাধীন হওয়ার বিরোধিতা করলেন। একটা জনগোষ্ঠীর এতগুলো গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল মোমেন্টে এসে ওই জনগোষ্ঠীর বিরোধিতা করে রাজনীতি করা যায় না। আপনাকে নিঃশর্তভাবে বলতে হবে যে আমার অবস্থান ভুল ছিল এবং সেই জন্য আমি ক্ষমা চাই, এটা বলতে হবে। যে একদমই ১ মিনিটে বলবেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপি নেতা ছিলেন, এই সবগুলো মামলার রায়ের ব্যাপারেই বলেছে যে যথাযথ প্রক্রিয়া রক্ষা করা হয়নি। তো সেই জায়গায় এসে সালাউদ্দিন কাদের চৌধুরী হয়তো বেঁচে থাকলে তিনিও ছাড়া আজকে পেতে পারত। কিভাবে মূল্যায়ন করছেন? সেটা তো আজকে যে কথাটা আমার ছোট ভাই বলেন যে আজকে প্রধান আপনার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে বিচারিক প্রক্রিয়াটা যে অস্বচ্ছ ছিল, যে কথাটা উনি সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি যখন বন্দী ছিলেন তখনও তিনি বারবার বলেছেন, এবং তিনি তো বলেছেন যে এই আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল যেন থাকে, হ্যাঁ, এবং তিনি এটা যেন জীবিত থাকে, এবং এটি আজকে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়নি বলে কিন্তু আজকে আমাদের আজহারুল ইসলাম সাহেব ছাড়া পেয়েছেন। আমি যেহেতু এটা বিচারের ব্যাপার, তারপর আমি যেটা বলতে চাই যে জামাতের নেতা যেটা বলেছে কেউ আমরা ভুলের ঊর্ধ্ব নয়, বিনা শর্তে মাপ চাই, এইটাই আসলে ওই ৭১-এর মুক্তিযুদ্ধের জন্য মাপ চাই আমার কাছে মনে হয় না। কারণ এটা বারংবার বলেছে আপনাদের সুনির্দিষ্টভাবে বলতে হবে, এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়নি যে তারা কোন ভুলের জন্য তারা মাপ চেয়েছে। জি, বারবার ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে, সবার আগে দেশ। এই ঐক্যবদ্ধ কতটা থাকতে পারবে আগামীর বাংলাদেশ? আমরা তো আশাবাদী, সরওয়ার তুষার। না, অবশ্যই আমাদের এটা কোনো লাক্সারি না, এটা আমাদের একদম অস্তিত্বের ব্যাপার যে আমাদের সবাইকে এক জায়গায় থাকতে হবে। রাজনীতি থাকবে কিন্তু আবার এক জায়গায়ও থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ সরওয়ার তুষার আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ শিরিন সুলতানা আপা আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার আগে দেশ, আর সেই দেশ গড়তে হবে কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে। আসুন সেই কল্যাণমূলক রাষ্ট্র গড়তে যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।